সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস পরীক্ষা বর্জন, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, প্রথম সাক্ষী বাবা মকবুল হোসেন। ডাকসুকে আরও কার্যকর দেখতে চান সাবেক নেতারা, ৩৫ বছর পর চাকসুর নির্বাচনী তফসিল বিকেলে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ, অংশীজনদের সঙ্গে বৈঠক সেপ্টেম্বরে, চূড়ান্ত ভোটার তালিকা ৩০ নভেম্বর। এবং বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য খালাসে ভোগান্তির অভিযোগ, বন্দর ব্যবহারে বিমুখ ব্যবসায়ীরা। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহেরিন অ্যানি। ৫ দাবিতে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জন করে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। বিকেলের সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানাবেন তারা। এর আগে বুধবার দুপুরে শাহবাগ মোড় অবরোধের এক পর্যায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা করার পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে পুলিশের বাধা পান শিক্ষার্থীরা। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিপেটা, জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। গত মঙ্গলবার থেকে ৩ দফা দাবিতে শাহবাগ অবরোধ করেন প্রকৌশলী শিক্ষার্থীরা। এদিকে সমস্যা সমাধানের শিক্ষার্থীদের সঙ্গে আজ আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন উপদেষ্টা ফাউজুল কবির। এ নিয়ে বিস্তারিত জানাতে বুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান, আর কুয়েট ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। প্রথমে চলে যাব বুয়েটে আসিফের কাছে। আসিফ, আপনি জানাবেন ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি কখন জানানো হবে? অ্যানি, ৩ দফা দাবিতে আসলে যে বুয়েট সহ বাংলাদেশের যত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে তারা আসলে এই কর্মসূচিগুলো পালন করছে। সে ৩টি দফা হলো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা আছে তাদের নামের পূর্বে ইঞ্জিনিয়ার শব্দটি ব্যবহার করা, এবং যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে তাদের পদোন্নতির পর নবম গ্রেড দেওয়া, এবং যারা ইঞ্জিনিয়ার আছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাদে যারা ইঞ্জিনিয়ার আছে তাদের 10ম গ্রেডে চাকরিতে আসলে বিশেষ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু আসলে এই আন্দোলন বা এই কর্মসূচি শুরু হয়েছিল। আমরা গতকাল দেখেছি যে বুয়েটের সহ বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা কর্মসূচির মাধ্যমে কিন্তু শাহবাগে প্রথম অবস্থান নিয়েছিলেন। পরে আমরা দেখেছি যমুনার সামনে যেতে গেলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়েছে, সেখানে আমরা শিক্ষার্থী এবং পুলিশ আহত হওয়ার খবর পেয়েছি, দেখেছি, এবং পরবর্তীতে কিন্তু আসলে শিক্ষার্থীরা দাবি করেছিলেন যে পুলিশের ক্ষমা চাওয়ার জন্য। আমরা সেটাও দেখলাম যে গতকাল রাত 10টার দিকে কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু তাদের শিক্ষার্থীদের কাছে এই আক্রমণ বা এই হামলার জন্য ক্ষমাও চাওয়া হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যে গতকাল রাতেই এই যে আজকে যে কর্মসূচিটি চলছে, অর্থাৎ কমপ্লিট শাটডাউন অফ ইঞ্জিনিয়ার যে কর্মসূচিটি, অর্থাৎ যেটি সারা বাংলাদেশের যত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট আছে এবং ইঞ্জিনিয়ার বিশ্ববিদ্যালয় আছে সেখানে কিন্তু আজকে পুরোপুরি শাটডাউন কর্মসূচি চলছে। কোনো ধরনের ক্লাস এবং পরীক্ষা কিন্তু আজকে হতে দেওয়া হচ্ছে না এবং হচ্ছে না। যদিও আমরা এখন বুয়েটে আছি, বুয়েটে বৃহস্পতিবার কিন্তু সাপ্তাহিক ছুটি হিসাবে থাকে, কিন্তু সাপ্তাহিক ছুটির দিনেও কিন্তু আমরা জানি যে বুয়েটে ক্লাস না হলেও কিন্তু পরীক্ষা কার্যক্রম চলে। তো আজকে আমরা জানতে পেরেছি যে বুয়েটে সেই পরীক্ষা কার্যক্রমও হচ্ছে না, এবং ক্যাম্পাসে আমরা কিন্তু সকাল থেকে অবস্থান করছি, কিন্তু ক্যাম্পাসে কোনো ধরনের শিক্ষার্থীদের আমরা অবস্থান বা শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাইনি। আর শিক্ষার্থীদের যে কর্মসূচিটি আছে, অর্থাৎ তারা যেটি বলছেন যে আজকে বিকাল 5টা নাগাদ আসলে তাদের যে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী সিদ্ধান্তটি সেটি জানাবেন। তারা বলছেন যে যেহেতু গতকাল তাদের আসলে উপদেষ্টা মণ্ডলীর সাথে বৈঠকের পরেও কোনো সমস্যার সমাধান হয়নি, সেই জন্য তারা বলছিলেন যে আজকে তারা আরেক দফায় বসবেন এবং বসার পর আসলে পরবর্তী কী সিদ্ধান্ত সেটি আজকে বিকাল 5টায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদের জানাবেন বলে কিন্তু জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ কর্মসূচির আরও খবর জানাতে এবার চলে যাব কুয়েটে রামিমের কাছে। রামিম, আপনার কাছে একই প্রশ্ন, যে ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন আর শিক্ষার্থীরা কি বলছেন?
এনি আসলে এই যে প্রকৌশলী যে আন্দোলনকারীরা রয়েছেন, প্রকৌশলী অধিকার আন্দোলনকারীরা তাদের যে ডাকা যে আজকে কমপ্লিট শাটডাউন, সেটির প্রভাব কিন্তু কিছুটা পড়েছে কুয়েটে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকাল থেকে আমরা এসে যেটি দেখেছি যে এখানে কিন্তু শিক্ষার্থীদের একাংশ কিন্তু এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু পালন করছে, এবং এর পাশাপাশি কিছু কিছু যে ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ক্লাস চলছে। এখানে বেশিরভাগ শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে মূলত তারা কিন্তু এই যে প্রকৌশলী অধিকার আন্দোলনকারীরা যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তারা একেবারেই একমত রয়েছেন। তবে কিছু কিছু ডিপার্টমেন্ট রয়েছে যেখানে জরুরি ক্লাস রয়েছে, সেসব ডিপার্টমেন্টে কিন্তু ক্লাস চলছে। তবে অন্যান্য যে ডিপার্টমেন্ট রয়েছে সেই সব ডিপার্টমেন্ট কিন্তু বন্ধ রয়েছে বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন, এবং তারা যেটি বলছেন যে এই প্রকৌশলীদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো আদায়ের জন্য কিন্তু তারা একত্রে সকলের সাথে কিন্তু তারা এই আন্দোলনে অংশগ্রহণ করবেন। আমরা দেখেছি যে গতকালকে কিন্তু যখনই হামলা হয়েছে এই অধিকার আন্দোলনের সাথে যুক্তদের, তো তারপরে কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু কুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল, এবং এর পাশাপাশি কিন্তু তারা আমরা দেখেছি যে কুয়েটের সামনের যে সড়ক সেটিও কিন্তু অবরোধ করে তারা কিছু সময় আন্দোলন করে তারপরে আবার কুয়েট ক্যাম্পাসে ফিরে আসেন। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে কুয়েটের বেশ কিছু ডিপার্টমেন্ট কিন্তু বন্ধ রাখা হয়েছে, এবং এই যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেটি কিন্তু পালন করা হচ্ছে, এবং আরেকটি অংশ যেটি রয়েছে যারা জরুরি ক্লাসের ভিত্তিতে কিন্তু তারা ডিপার্টমেন্টগুলো খোলা রেখেছে এবং তারা কিন্তু ক্লাস করছে। তবে এখানকার পরিস্থিতি কিন্তু এখন স্বাভাবিক। এখানে কিন্তু বিক্ষোভ বা গতকালকে যে বিষয়টি ঘটেছিল যে বিভিন্নভাবে কিন্তু তারা বিক্ষোভ করেছে ক্যাম্পাস জুড়ে প্রত্যেকটি হলের সামনে গিয়ে, সেই বিক্ষোভ কর্মসূচি কিন্তু আজকে আমরা দেখছি না। আজকে কিন্তু কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি সেটি কিন্তু এখানকার ডিপার্টমেন্টগুলোর একটি অংশ পালন করছে, আর একটি অংশ কিন্তু এখানে আমরা দেখেছি যে ক্লাসে গেছেন এবং ক্লাস কিন্তু করছেন। তবে তারা সকলেই, এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা সকলেই কিন্তু এই প্রকৌশলী অধিকার আন্দোলনের সাথে যারা জড়িত রয়েছেন, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো আদায়ের ক্ষেত্রে কিন্তু তারা তাদের যে ভূমিকা সেটি কিন্তু তারা রাখবেন। এর পাশাপাশি ঢাকা থেকে যে নির্দেশনাগুলো আসবে প্রকৌশলী অধিকার আন্দোলনকারীদের পক্ষ থেকে, সেই নির্দেশনাগুলো তারা পালন করবেন বলে এখানকার যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি এখানে কিন্তু বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেটি কিন্তু বললে চলে প্রায় স্বাভাবিক পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত কুয়েটে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা যতদূর শুনেছি যে এখানকার কুয়েটের যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আজকে কোনো এখনো পর্যন্ত কিন্তু কোনো বিক্ষোভ কর্মসূচি বা কোনো কিছু ডাক দেননি, তবে দিতে পারেন বলে এমনটাই জানিয়েছেন এখানকার শিক্ষার্থীরা। তো এ নিয়ে সব মিলিয়ে এই ছিল আমার কাছে সবশেষ খবর কুয়েট থেকে। তো এখন চলে যাব নাটোরে, সেখানে আছেন সহকর্মী মাহবুব হোসেন। মাহবুব, আপনি জানাবেন টেক্সটাইল শিক্ষার্থীদের ৭ দফা দাবিতে কি কি বিষয় রয়েছে, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। প্রকৌশল শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন নিয়ে কর্মসূচি যে চলছে সেই কর্মসূচির বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। শুরুতেই সাক্ষ্য দিয়েছেন নিহতের বাবা মকবুল হোসেন। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ মামলার শুনানি হয়। সকালে এ মামলার গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে আনার পরে সেখান থেকে বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার সহ ২৪ জন এখনও পলাতক। এই মামলায় গতকাল সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনালে আবু সাইদকে গুলি করে হত্যার দুটি ভিডিও দেখানো হয়। এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ২।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ চলছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, আজ কজন সাক্ষ্য দিচ্ছেন আর আদালতের কার্যক্রম সম্পর্কে জানাবেন? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদের যে হত্যা মামলা তার এখনও শুনানি চলছে। আর প্রথম সাক্ষ্য হিসাবে আবু সাইদের বাবা এতক্ষণ সাক্ষ্য দিচ্ছিলেন, এখন তার জেরা চলছে। তিনি যেটি জানিয়েছেন যে আবু সাইদের যে হৃদয় বিদারক যে কথা, সেই কথাগুলোই তিনি তুলে ধরছিলেন। আবু সাইদের যে শৈশবকালের যে কথাগুলো, সেই কথাগুলো তিনি বারবার বলছিলেন আর কান্নায় ভেঙে পড়ছিলেন। তিনি যেটি জানিয়েছিলেন যে তিনি ক্লাস 5-এ এবং ক্লাস 8-এ তিনি ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলেন এবং এই এসএসসি এবং এইচএসসিতে গোল্ডেন ইলপাসের সহিত পাশ করে তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি হয়েছিলেন। কিন্তু সে যেটি আশা করছিল এবং তার পরিবার তার দিকে তাকিয়েছিলেন যে তার যে দারিদ্র যে পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং সেখান থেকে তিনি পরবর্তীতে পাবলিক একটা ইউনিভার্সিটিতে ইংলিশ ডিপার্টমেন্টের মতো সাবজেক্টে পড়াশোনা করে তাদের মুখ উজ্জ্বল করবেন এবং তাদের পরিবারের পরবর্তীতে হাল ধরবেন, কিন্তু তাদের সেটি দেখে যাওয়া হলো না। কিন্তু তারা এখন যেটি বারবার দাবি করছেন যে তার জীবদ্দশায়, তার বয়স আমি একটু বলে রাখি, তার বয়স হচ্ছে এখন 85 বছর। তিনি ঠিকমতো হাঁটতেও পারেন না, তারপরও কষ্ট করে তিনি তাদের যে জমি আছে সেখানে তিনি চাষবাস করেই তার সংসার পরিচালনা করছেন। তাদের একটা আশাই ছিল যে তার এই ছেলে যে তার পরবর্তীতে পরিবারের হাল ধরবে, কিন্তু সেটি আর হলো না। কিন্তু তারা এখন যেটি দাবি করছেন যে তার জীবদ্দশায় সে যেন এই বিচারটি দেখে যেতে পারে। এর আগে আপনারা জানেন যে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার একটি মামলার হলো যেটি 10 নভেম্বর দিন ধার্য করেছে, যে গুমের অভিযোগে দুজনকে আপনার এই দিন ধার্য করেছে 10 নভেম্বর। এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 থেকে সবশেষ তথ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মেহরাব সুমন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম নিয়ে আপিলের অনুমতি দিয়েছেন সর্বোচ্চ আদালত। শুনানির জন্য আগামী 4 নভেম্বর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। সকাল 9:30টায় বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 6 বিচারপতির আপিল বেঞ্চে অনুমতি দেন। চলতি বছরের 9 জানুয়ারি দেশের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম ঠিক করতে আপিল বিভাগে রিভিউ শুনানির আবেদন করে বিচারকদের সংগঠন জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন পরে রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রমে অন্তর্ভুক্ত করতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলরা আবেদন করেন। গত 27 এপ্রিল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের রাষ্ট্রীয় পদমর্যাদার ক্রম নিয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শুরু হয়। 2015 সালের 11 জানুয়ারি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স সংশোধন করে আপিল বিভাগ রায় দেন। রায়ে রাষ্ট্রের সাংবিধানিক পদধারীদের উপরের দিকে রাখা হয়, পাশাপাশি জেলা জজদের পদক্রম 8 ধাপ উন্নীত করে সচিবদের সমান করা হয়, আর প্রধান বিচারপতির পদক্রম জাতীয় সংসদের স্পিকারের সামনে করা হয়। গত 34 বছরে দ্বিতীয়বার মাঠে গড়াচ্ছে ডাকসু নির্বাচন, তাই শিক্ষার্থীদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী। ছাত্র রাজনীতির গতি প্রবাহ বিশ্লেষণ করেন এমন শিক্ষকদের অভিমত, বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করতে ডাকসু নেতাদের ভূমিকা সীমিত। আশা করেন এবার বিজয়ীরা নিজেদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে ভূমিকা রাখবেন। আর ডাকসুর সাবেক নেতারা বলেন, গণঅভ্যুত্থানের পর বদলে গেছে শিক্ষার্থীদের চাহিদা। এবার সব রাজনৈতিক আদর্শের সহাবস্থান নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়কে নতুন সম্ভাবনার ক্ষেত্র বানাবেন ডাকসুর বিজয়ীরা। এ নিয়ে আরও জানাচ্ছেন হোসেন জাহিদ। আসছে 9 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রায় দেবেন কে হবেন ছাত্র সংসদের পরবর্তী 1 বছরের কর্ণধার। খাবারের মান উন্নয়ন, পরিবহন ও আবাসন সংকট নিরসন সহ বিভিন্ন সমস্যা সমাধানে ভোটারদের চাওয়ার প্রেক্ষিতে সেসব পূরণে প্রার্থীরা প্রতিশ্রুতিও দিচ্ছেন। যে ধরনের রাজনৈতিক সংস্কার এবং যে ধরনের একাডেমিক সংস্কারের মধ্যে দিয়ে যাওয়ার কথা, সেই সংস্কারের কথাই আমরা আমাদের প্যানেলের মধ্য দিয়ে তুলে আনবো। পুষ্টিসম্মত খাবারের সমস্যা, ভর্তুকি দিয়ে হলেও তাদের জন্য পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা হয়। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে যে ধ্বংস করে দেওয়ার যে একটা ধ্যান ধারণা, এখান থেকে নিঃসন্দেহে আমরা বেরিয়ে আসবো। জুলাই বিপ্লবের যে রিফ্লেকশন, সেটা আমাদের প্যানেলের মধ্যে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। তবে ডাকসুর নেতৃবৃন্দ কেবল অভ্যন্তরীণ সমস্যা নিরসনে সীমাবদ্ধ থাকবেন তেমনটা মনে করেন না ডাকসুর সাবেক ভিপিরা।
ভিন্ন 2 শতাব্দীতে ভিপি পদে দায়িত্ব পালন করাদের অভিমত, অতীতে সরকার ও ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের প্রভাবে স্বাধীনভাবে কাজ করতে পারেনি ডাকসুর নেতৃবৃন্দ। এবার ভিন্ন সমীকরণ হবে বলেই মনে করেন তারা। এখন দেখছেন ধরেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডি, টিআইবি বা অর্থনৈতিক কিছু কিছু গবেষণা প্রতিষ্ঠান আছে, তারা বলে এই হওয়া উচিত, এই হয়নি, এক ধরনের দিক নির্দেশনা দেয়। ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে বড় গবেষণা কেন্দ্র হবার কথা, ডাকসু সবচেয়ে বেশি এনলাইটেড থাকবার কথা। তারা যখন বলবে এরকম জায়গায় থেকে, তখন ওইটা জাতির জন্য একটা দিক নির্দেশনা হতে পারে। একাডেমিক কার্যক্রমে একটা ভূমিকা রাখবে, সহায়ক ভূমিকা, যে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থীরা রিসার্চের সুযোগ পায়, তাদের যেন ভালো বৃত্তির কিংবা রিসার্চ করলে যেন আর্থিক সুযোগ সুবিধা থাকে, অ্যালামনাইয়ের মাধ্যমে বিভিন্নভাবে তারা স্পন্সর কালেক্ট করতে পারে। তবে ডাকসু নেতাদের এই পরিবর্তন করার স্বাদ ও সাধ্যের মধ্যে বিস্তর ব্যবধান নিয়েও আছে নানা মত। ডাকসুর গঠনতন্ত্রে 4টি লক্ষ্য, উদ্দেশ্য ও 8টি কাজ ছাড়াও কল্যাণমূলক কাজের মাধ্যমে সদস্যদের সমাজসেবার মনোভাব জাগিয়ে রাখার কথা বলা আছে। এর মধ্যে আছে কমন রুম ব্যবস্থাপনা, সামাজিক সমাবেশ, বক্তৃতা, বিতর্ক ও অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, বছরে অন্তত একবার জার্নাল প্রকাশ, শিক্ষা সম্মেলনে প্রতিনিধি পাঠানো আর পত্রিকা সরবরাহের মতো কাজ। এমন প্রেক্ষাপটে বিজয়ী প্রার্থীর নিজের নেতৃত্বের বিকাশে ভূমিকা থাকলেও বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের করতে প্রত্যক্ষ ভূমিকা রাখতে কতটুকু সক্ষম সে বিষয়ে ভিন্নমত জানিয়েছেন কেউ কেউ। শিক্ষার্থী সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের উপলক্ষ করা দরকার, অ্যাটেনশনের জায়গা করা দরকার। এটাকে যেন জাতীয় পর্যায়ে টানা হেঁচড়া করে আমরা যেন এদেরকে এই সংসদগুলোকে শিক্ষার্থীদের মনোযোগের বাইরে না নিয়ে যাই। তাদের মনে রাখতে হবে তারা ফুল টাইম স্টুডেন্ট, তাদের মেইন কাজ লেখাপড়া করা, পাশাপাশি তাদের কাজ হলো শিক্ষার্থীদের সুবিধা অসুবিধা দেখা, যেটা আইনগত। লিডারশিপ বললে শুধুমাত্র পল্টনে গিয়ে বক্তৃতা দিবে অথবা বঙ্গবন্ধুকে গিয়ে বক্তৃতা না, এটা না তো। লিডারশিপ হচ্ছে যার ফিল্ডে সে কোয়ালিটি লিডারশিপ দিবে, তার যে কাজগুলো যাতে ঠিক মতো সম্পন্ন হয়। তবে আসন্ন ডাকসু নির্বাচনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক মতাদর্শের নেতৃত্ব উঠে আসবে এমন সম্ভাবনা থেকে সাবেক ভিপিরা মনে করেন ডাকসুকে সেকেন্ড পার্লামেন্ট হিসেবে কার্যকরী করতে বাস্তবমুখী পদক্ষেপ নেবেন নির্বাচিতরা। এই অসীম সাহসিকতা নিয়ে ছাত্ররা লড়াইটা করেছিল, জনগণও ছিল তার সঙ্গে। ডাকসু সেই সাহস ধারণ করবে। নিয়মিত নির্বাচন আয়োজন করলে ডাকসু আরও কার্যকরী হবে, ফিরে আসবে সুস্থ রাজনৈতিক ধারা, এমনটাই প্রত্যাশা সাবেক ছাত্র নেতৃবৃন্দের। হোসেন জাহিদ, এখন, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আরও খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন মারুফ হাসান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে হুমায়ুন কবির এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। প্রথমে চলে যাব ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফরহাদের কাছে। ফরহাদ, আপনি জানাবেন প্রার্থীরা প্রচারে নেমেছে কিনা আর বিভিন্ন প্যানেলের কি কি কর্মসূচি রয়েছে আজ ক্যাম্পাসে? প্রার্থীরা প্রচারণায় নেমেছে এবং আমরা দেখছি সকাল 10টা থেকেই বিভিন্ন জায়গায় ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যানেলের যারা রয়েছেন তারা অনেকেই বিচ্ছিন্নভাবে এবং কেউ কেউ স্বতন্ত্র প্রার্থী যারা রয়েছেন তারাও তাদের মতো করে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন সেটির প্রচারণা কিন্তু তারা শুরু করেছেন। এবং আরেকটা বিষয় একটু বলতে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু এখন আমরা ঠিক যেখানে রয়েছি বটতলায়, এই বটতলায় কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের ইশতেহার কিন্তু এখান থেকে ঘোষণা করা হবে এবং তারা ইতিমধ্যেই এখানে জাতীয়তাবাদী ছাত্র দলের যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন আমরা দেখছি যে নাসির উদ্দিন নাসির এবং সভাপতি যিনি রয়েছেন তিনিও আসছেন এবং এখানে প্যানেলের প্রত্যেক সদস্যই আছেন এবং তারা সবাই এখানে উপস্থিত রয়েছেন এবং কিছুক্ষণের মধ্যে তাদের এই আজকের যে ইশতেহার ঘোষণার অনুষ্ঠান সেটি শুরু হবে। এছাড়া আমরা দেখছি যে ক্যাম্পাস জুড়েই কিন্তু নির্বাচনী যে উৎসব, নির্বাচনী যে আমেজ সেটির কিন্তু উত্তাপ দিনকে দিন আসলে বাড়ছে, যত সময় গড়াচ্ছে তত কিন্তু সেই উত্তাপ বাড়ছে নির্বাচনী প্রচারণার। এবং যেসব প্রার্থীরা রয়েছেন তারা কিন্তু তারা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছেন, লিফলেট বিলি করছেন এবং তারা তাদের মতো করে ইশতেহার ঘোষণা করছেন। এবং
এবং আরেকটা বিষয় যেটি বলতে হয় সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেসব আড্ডা দেওয়ার জায়গাগুলো, বিশেষ করে টিএসসি এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সব জায়গাগুলোতেই কিন্তু আমরা দেখছি যে নির্বাচনী প্রচারণার একটি সুন্দর আমেজ কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় বলতে হয় যে সারা দিনেও কিন্তু আমাদের দুপুরের পরেও কিন্তু অনেকগুলো প্যানেল তারা তাদের মতো করে নির্বাচনী প্রচারণা চালাবেন। তো এই ছিল আমার কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ তথ্য। এবার রাকসু নির্বাচনের খবর জানতে চলে যাব মারুফের কাছে। মারুফ, আপনি জানাবেন এখন পর্যন্ত কতজন প্রার্থী নির্বাচনের ফর্ম উত্তোলন করেছেন আর প্রচারণা কেমন চলছে? এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আছি। রাকসুর যে খবর সেটি হচ্ছে যে এ পর্যন্ত গত 3 দিন এবং আজকের সব মিলে এ পর্যন্ত ফর্ম উত্তোলন করেছে রাকসুর জন্য 177টি, এবং পাশাপাশি অন্যান্য যে ফর্ম ছিল আবাসিক হলগুলোতে সেখানে দেখেছি আমরা 363টি ফর্ম উত্তোলন করেছে। আমি এখন আপনাকে একটু তথ্য জানিয়ে রাখি। আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী বিভাগে যেসব শিক্ষার্থী আছে তারা গতকাল ঢাকায় যে প্রকৌশলীদের উপর পুলিশি হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এখন ঢাকা রাজশাহী যে মহাসড়কটি আছে সেটি কিন্তু অবরোধ করে এখানে অবস্থান করছেন। পাশাপাশি তাদের যে দাবি সেটি হচ্ছে 3টি দাবিতে মূলত তারা এই আন্দোলন দীর্ঘদিন ধরে করে আসছেন। প্রথম দফা যে দাবি ছিল সেটি হচ্ছে নবম গ্রেডে যাতে কোনো ধরনের কোটা না রাখা হয় ডিপ্লোমাধারীদের জন্য, সেটি বিরুদ্ধে। তারপর দ্বিতীয় যে দাবি ছিল সেটি হচ্ছে 10ম গ্রেড যাতে সবার জন্য উন্মুক্ত করা হয়, সবাই যাতে পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে এখানে পরীক্ষা দিয়ে চাকরি নিশ্চিত করতে পারে এমনটি। এবং তৃতীয় যে দাবিটি ছিল সেই দাবিটি হচ্ছে যাতে ইঞ্জিনিয়ারিং শুধুমাত্র যারা ডিগ্রি ধারণ করবে ইঞ্জিনিয়ার তারা ব্যবহার করতে পারবে, এবং ডিপ্লোমাধারী যারা টেকনিশিয়ান এবং অন্যান্য যে ডিগ্রি আছে সেগুলো থাকলে তারা আলাদাভাবে তাদের নামের পাশে লিখবে, এমনটা কিন্তু তারা দাবি করছেন। তবে এখন পর্যন্ত এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকৌশলী বিভাগের অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হয়ে বর্তমানে ঢাকা রাজশাহী যে মহাসড়কটি আছে সেটি কিন্তু অবরোধ করে তারা অবস্থান করছেন, এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান করবে বলে আমাদের জানিয়েছেন। এবং সবশেষ তারা বলছেন যে আমাদের দাবি যৌক্তিক দাবি যাতে দ্রুত মেনে নেওয়া হয়। এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। এবার জাকসু নির্বাচনের খবর জানাবেন হুমায়ুন। আপনি জানাবেন ছাত্রদল কখন নাগাদ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জাকসু নির্বাচনের সবশেষ জানাবেন। জাকসু নির্বাচনে ছাত্রদল এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছাত্রদল নেতৃবৃন্দের সাথে কথা হয়েছে, তারা বলছেন কিছুক্ষণের মধ্যেই অদম্য 24 চত্বরে রয়েছে, এইখানেই আসলে ছাত্রদল ধীরে ধীরে জমায়েত হচ্ছে এবং তারা তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে। এবং ইতিমধ্যে কিন্তু বাকশাস এবং ছাত্র শিবির কিন্তু তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এছাড়া স্বতন্ত্র অনেকগুলো প্যানেল হওয়ার কথা রয়েছে, তারাও কিন্তু তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি। যদিও আজকে বিকেল 4টা পর্যন্ত কিন্তু সময় বেঁধে দেওয়া হয়েছে। বিকেল 4টার মধ্যে কিন্তু যারা প্রত্যাহার করবেন মনোনয়নপত্র তারা কিন্তু প্রত্যাহার করতে হবে। ইতিমধ্যে কিন্তু 8 জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। 271 জনের মনোনয়নপত্র কিন্তু বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সেখান থেকে কিন্তু 8 জন ইতিমধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করছেন। সময় যত বাড়ছে ধীরে ধীরে আসলে প্রত্যাহারের সংখ্যা আরো বাড়বে এমন কথাই কিন্তু বলছেন এখানকার ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন তারা। এবং নির্বাচন জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে কিন্তু মোটামুটি জমে উঠেছে এই জাকসু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এবং নির্বাচনের ডামাডোলে কিন্তু চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন আড্ডায় কিন্তু একটি আলোচনা হচ্ছে নির্বাচন কখন হবে। সেই লক্ষ্যে কিন্তু ছাত্রদলের যারা ছাত্রদল সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থী ভোটার এবং প্রার্থী যারা রয়েছেন তারা কিন্তু উচ্ছ্বাসে মেতেছেন এবং অপেক্ষায় রয়েছেন কখন সেই কাঙ্ক্ষিত ক্ষণটি আসবে। 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং ছাত্র প্রতিনিধি যারা রয়েছেন তারা আসলে তাদের যে অভিভাবক
এবং বহুল প্রত্যাশিত যে জাকসু মধ্য দিয়ে ছাত্রদের পক্ষে কথা বলার যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম তৈরি হবে। একটু জানিয়ে রাখতে চাই, এই জাকসু নির্বাচনে কিন্তু এবার 11 সেপ্টেম্বর যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনে 11,919 জন কিন্তু ভোটার রয়েছে এবং এর মধ্যে ছাত্র ভোটার রয়েছে 6,102 জন এবং নারী ভোটার রয়েছে 5,817 জন। সব মিলিয়ে মোটামুটি যথেষ্ট সুন্দর এবং প্রাণোজ্জ্বল পরিবেশ কিন্তু বিরাজ করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, এবং ছাত্ররা কিন্তু এবং শিক্ষার্থী ভোটার এবং যারা রয়েছেন সব মিলিয়ে আসলে একটা উচ্ছ্বাস কিন্তু বিরাজ করছে এই ক্যাম্পাস জুড়ে। আপনারা যদি একটু দেখাই, ছাত্রদলের নেতারা কিন্তু ইতিমধ্যে অদম্য 24 চত্বরে জড়ো হতে শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই তারা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে তারা আসলে তাদের প্যানেল ঘোষণা করবে। এছাড়া আরেকটি তথ্য জানিয়ে শেষ করতে চাচ্ছি যে প্রার্থী যারা রয়েছে তাদের ডোপ টেস্টের একটি বিষয় ছিল, সেটি ডোপ টেস্টের যে বাধ্যতামূলক ছিল সেটি থেকে আসলে প্রশাসন সরে এসেছে, এমন অভিযোগে কিন্তু একজন শিক্ষার্থী আমরা দেখেছি তিনি আমরণ অনশনে বসেছেন যে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করার জন্য। এছাড়া নারী প্রার্থীর সংখ্যা কিছুটা কম রয়েছে এই জাকসু নির্বাচনে। তারা বলছেন সাইবার বুলিং সহ রাজনৈতিক হেনস্থার কারণে এই নারী যে প্রার্থী সেটির সংখ্যা কম রয়েছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে জাকসু নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত। এবার সবশেষ জাকসু নির্বাচন সম্পর্কে জানতে চলে যাব শোয়েবের কাছে। শোয়েব, আপনি জানাবেন নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন, আর শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানাবেন। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা, সেটির সময়ে আর 3 ঘন্টারও কম সময় রয়েছে এবং এই তফসিলকে কেন্দ্র করে ক্যাম্পাসে এক ধরনের উৎসবের আমেজ বিরাজ করছে। কারণ প্রায় 3 যুগ পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা জাকসু নির্বাচন অনুষ্ঠানের তোড়জোড় শুরু হয়েছে এবং সেই নির্বাচন কখন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে যেমন আলোচনা চলছে, তেমনি ভাবে যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু তাদের ভেতরে নিজেদের প্যানেল তৈরির কার্যক্রম এর মধ্যে তারা শুরু করেছেন। ছাত্রদের মধ্যে, শিক্ষার্থীদের মাঝে নির্বাচন নিয়ে আলোচনা চলছে এবং প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু এর মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন যে কার্যক্রম সেগুলো এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা জাকসু ভবনের ভেতরে দেখে এসেছি যে ভিপি এবং জিএস এর যেই কক্ষগুলো রয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে, সেগুলো রং তুলির আচরে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। দীর্ঘ প্রায় 35 বছর পরে এই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এতদিন কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য অধিকার, সেই অধিকার আদায়ে নিজেদের কোনো প্রতিনিধি ছিল না এবং এখন তারা আশা করছেন যে অতি সত্বর নির্বাচনটি অনুষ্ঠিত হলে তারা তাদের প্রতিনিধি খুঁজে পাবে এবং শিক্ষার্থীদের যে অধিকার, যে সমস্যাগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে প্রশাসনের সাথে তারা ডিল করতে পারবেন। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের কিন্তু দীর্ঘদিনের দাবি ছিল। বিশেষ করে আমরা দেখেছি 5 আগস্ট পরবর্তী সময়ে সব সংগঠন কিন্তু একত্রে তারা তাদের দাবি দেওয়া জানিয়েছেন এবং নির্বাচন যাতে দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হয় সেই বিষয়গুলো কিন্তু তারা প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছিলেন এবং তারই প্রেক্ষাপটে প্রশাসন উদ্যোগ নিয়েছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি খসড়া ভোটার তালিকা প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে এবং সেই খসড়া ভোটার তালিকায় প্রায় 25,752 জন ভোটার রয়েছেন এবং সেই খসড়া ভোটার তালিকা অতি সত্বর প্রকাশ করা হবে এবং সেটির প্রেক্ষিতে পরবর্তীতে চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রণয়ন করার পরে মনোনয়নপত্র দাখিল, মনোনয়নপত্র প্রত্যাহার, প্রচার প্রচারণা সবকিছু মিলিয়ে যে সময় প্রয়োজন, এর মাঝে আবার পুজোর বন্ধ রয়েছে, সবকিছু মিলিয়ে প্রশাসন আশা করছে যে তারা অক্টোবরের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই এই যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন তারা সম্পন্ন করতে পারবেন। এবং সেই নির্বাচনকে ঘিরে যদি ছাত্র সংগঠনগুলোর কথা বলি, তারাও কিন্তু তাদের মধ্যকার যে ভেতরকার যে প্রস্তুতি সেগুলো কিন্তু ভেতরে তারা নিতে শুরু করছেন। অর্থাৎ সবকিছু মিলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয় নির্বাচনের আমেজ কিন্তু এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে। কাঙ্ক্ষিত সেবা দিতে না পারায় পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের প্রতি বিমুখ হয়ে পড়েছেন বন্দর ব্যবহারকারীরা। তাদের অভিযোগ, বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে পণ্য ডেলিভারি নিতে গিয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। পণ্য বুঝে নিতে সময় বেশি লাগায় আর্থিক ক্ষতির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়ছে রপ্তানি খাতে। অবস্থা বেগতিক দেখে সম্প্রতি শিপিং কোম্পানি মার্কস লাইনকে ইমেল করে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি নিতে অস্বীকৃতি জানিয়েছে 4টি ইনল্যান্ড কন্টেইনার ডিপো। বিস্তারিত জানাচ্ছেন হাজরা শুলি। গেল বছরের জুনে সীমিত পরিসরে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বা পিসিটির কার্যক্রম শুরু করে বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে ইন্টারন্যাশনাল। পূর্ণাঙ্গ প্রস্তুতি না থাকায় শুরুতে শুধু রফতানি কন্টেইনারগুলোই জাহাজে তুলত অপারেটর। গেল মে মাস থেকে রফতানির পাশাপাশি আমদানি কন্টেইনারও হ্যান্ডলিং ও ডেলিভারির কাজ শুরু করে পিসিটি।
প্রত্যাশা ছিল বিদেশি অপারেটরের ব্যবস্থাপনায় পণ্য ডেলিভারি দ্রুত হবে, বাড়বে সেবার মান। অথচ কার্যক্রম শুরু হতে না হতেই দেখা দেয় সমস্যা। বন্দর ব্যবহারকারীদের অভিযোগ, মে মাসে রেড সি গেটওয়ে আমদানি কন্টেনার হ্যান্ডলিংয়ের অনুমোদন পাওয়ার পর গেল 2 মাস ধরে জনবল, যন্ত্রপাতি ও স্পেস সংকটে টার্মিনালে চরম অব্যবস্থাপনা দেখা দিয়েছে। ফলে পিসিটি থেকে পণ্য ডেলিভারি নিতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। জাহাজ থেকে কন্টেইনার ওঠানো নামানো, শেডে রাখা আমদানি পণ্য ডেলিভারির চাপ সামলাতে পারছে না কর্তৃপক্ষ। এতে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, আমদানিকারককে গুনতে হচ্ছে অতিরিক্ত জরিমানা। আমরা ওনাদের ফিসে ঘুরতে থাকি, আর আমাদের ডেলিভারি কন্টেইনার যেগুলো ইম্পোর্টারের, ওগুলো ওনারা ডেলিভারি ফন্ডে আনা না। একজন জেডি সরকার যদি পিসিটিতে ঢুকে, আজকে যদি সকালে ঢুকে ও কখন বেরোবে এটা ঠিক নেই, হয়তো ডেলিভারি দিয়ে কালকে বিকালে বাইর হবে বা সকালে বাইর হবে। এইরকম একটা পরিস্থিতিতে প্রচুর কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এটা একটা আমরা মনে করি যে খুব ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। এদিকে যথাসময়ে কাঁচামাল হাতে না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে রফতানিমুখী তৈরি পোশাক খাত। সেখানে চার্জও বেশি গুনতে হচ্ছে বলেও অভিযোগ ব্যবসায়ীদের। একদিকে চার্জ বাড়তেছে, একদিকে আমরা প্রত্যাশিত সেবা পাচ্ছি না, আর হয়রানির শিকার হচ্ছি আমরা, যার কারণে আমরা ইন টাইমে আমাদের ফ্যাব্রিক অ্যাক্সেসরিজ পাচ্ছি না। এটা আমাদের যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি যেটা আছে, বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রি, আমরা খুব বেশি সাফার করতেছি এটা নিয়ে। আমদানির আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর থেকে এ পর্যন্ত 2-1টি বিদেশি কোম্পানির জাহাজ ভিড়ে এই টার্মিনালে, যার মধ্যে বেশিরভাগই মার্কস শিপিং লাইনের। অস্বাভাবিক দেরির বিষয়টি উল্লেখ করে সম্প্রতি পিসিটি থেকে আমদানি পণ্যের কন্টেইনার ডেলিভারি না নেওয়ার কথা জানিয়ে মার্কস কর্তৃপক্ষকে ইমেল করেছে 4টি কন্টেইনার ডিপো। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের বেসরকারি ডিপোগুলো আমদানি পণ্যবাহী কন্টেইনার বের করতে গিয়ে কোনো রকম প্রোডাক্টিভিটি পাচ্ছে না, বরং সেখানে অস্বাভাবিক বিলম্ব হচ্ছে। এই বিলম্বের কারণেই বেসরকারি ডিপোগুলো পিসিটি থেকে আমদানি পণ্যবাহী কন্টেইনার আনতে অস্বীকৃতি জানাচ্ছে বা অস্বীকৃতি জানানোর সিদ্ধান্ত গ্রহণ করছে। 1230 কোটি টাকা ব্যয়ে নির্মিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনার জন্য 2023 সালে চট্টগ্রাম বন্দরের সঙ্গে 22 বছরের জন্য চুক্তিবদ্ধ হয় সৌদি আরবের প্রতিষ্ঠান রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল। এই টার্মিনালে পিসিটির অধীনে রয়েছে 3টি কন্টেইনার জেটি। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে 15 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করবে ইসি। জাতীয় সংসদ নির্বাচনের জন্য আজ রোডম্যাপ ঘোষণা দেবে নির্বাচন কমিশন। এ নিয়ে আরও জানাতে ইসি সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মিয়া আমিরুল। আমিরুল, আজ কখন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে, আর এতে কি কি থাকবে বিস্তারিত জানাবেন। অ্যানি, আপনি যেমনটি বলছিলেন, নির্বাচনী রোডম্যাপ বলা চলে চূড়ান্ত হয়ে গিয়েছে। এরপরেই যেমনটি সবার মুখে মুখে যে আসলে মূলত রোডম্যাপে কী কী ধরনের বিষয় থাকছে, যদিও এখন পর্যন্ত কমিশনের পক্ষ থেকে চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা হয়নি, তবে আমরা বিভিন্ন সূত্র থেকে যেমনটি জানতে পেরেছি, আপনি জেনে থাকবেন, এখন যেহেতু নির্বাচন কমিশনের যে বিষয়গুলো চলছে এর ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি। এবার কিন্তু প্রথমবারের মতো যে ভোটার তালিকা আইনে পরিবর্তন এনে 3 ধাপে সেটি চূড়ান্ত করা হচ্ছে এবং সবশেষ এটি কিন্তু নভেম্বরের শেষ নাগাদ কিন্তু ঘোষণা হতে পারে বলে আমরা জানতে পেরেছি, যেটি রোডম্যাপে রয়েছে। এবং এর পাশাপাশি আপনি জেনে থাকবেন, যেহেতু গতকালই নির্বাচনী যে আসনগুলো রয়েছে সংসদ নির্বাচনী, সেখানটায় যে পুনর্নির্ধারণী নিয়ে যে শুনানিগুলো হয়েছে সেটিও কিন্তু বলা চলে চূড়ান্ত হতে যাচ্ছে আগামী মাসের মাঝামাঝি সময়, এবং সবশেষ কিন্তু সেপ্টেম্বরের শেষে এটিও ঘোষণা হতে পারে। এবং এর পাশাপাশি রোডম্যাপ যেহেতু একটি নির্বাচনের তফসিল দেওয়ার আগে একটি প্রাক প্রাথমিক পরিকল্পনা কিংবা যে বিষয়গুলো কার্যক্রমের সবকিছু লিপিবদ্ধ থাকবে, সেখানটায় এর বাইরে আমরা জেনে থাকি যে নির্বাচন ঘিরে যেহেতু নতুন রাজনৈতিক দল নিবন্ধনের একটি বিষয় এসেছে, এখন বেশ কয়েকটি প্রক্রিয়া শেষে কিন্তু বর্তমানে 22টি রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে কার্যক্রম চলছে, যেটিও কিন্তু সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যায়ে সেটি হতে পারে। এবং এর বাইরেও যে বিষয়গুলো রয়েছে, যে যারা কারাগারে রয়েছে তারাও কিন্তু এবার ভোট দিতে পারবেন, হয়তো বা সেটি দুই সপ্তাহে ব্যালট ফাটিয়ে দেওয়া হবে। তো সব মিলে বলা ছিল, যেহেতু এখন পর্যন্ত রোডম্যাপটি ঘোষণা হয়নি, তবে আমরা ইসি সূত্র থেকে যেমনটি জানতে পেরেছি এটি শীঘ্রই ঘোষণা হবে এবং আজই ঘোষণা হতে যাচ্ছে। অ্যানি, ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল, সরাসরি চলে যাচ্ছে সেখানে।
ভবনসমূহে র্যাম্প স্থাপন করা, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে ব্রেইল এবং অন্যান্য সহায়ক ব্যবস্থাসমূহ নিশ্চিত করা। এবার আমরা 4 নং ইশতেহারে যাচ্ছি। 4 নং ইশতেহারের মূল কথা কারিকুলাম, অবকাঠামো ও পরীক্ষা ব্যবস্থার আধুনিকায়ন এবং গবেষণার মান উন্নয়ন। এর মাঝে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোর্স কারিকুলাম আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলছে কিনা সেটি নিয়মিত পর্যালোচনার জন্য ছাত্র, শিক্ষক ও বিশেষজ্ঞ সমন্বয়ে কমিটি গঠন এবং যে কমিটির অন্যতম লক্ষ্য হবে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ সৃষ্টি ও বিশ্ববিদ্যালয়ে ইন্টারন্যাশনাল অফিসকে গতিশীল করণ। কেন্দ্রীয় লাইব্রেরিকে একটি বিশ্বমানের লাইব্রেরিতে রূপান্তরের লক্ষ্যে বিভিন্ন বিখ্যাত জার্নাল ও সার্চ টুলস এর সাবস্ক্রিপশন নেওয়া, লাইব্রেরি সিস্টেমকে ডিজিটালাইজেশনের আওতায় আনা এবং আবাসিক হলসমূহকে রিডিং রুম ও বিভাগীয় লাইব্রেরি সমূহের পরিবেশ ও সরঞ্জাম উন্নয়ন। শিক্ষার্থীদের জন্য বাস্তবধর্মী কার্যক্রমকে সম্পৃক্ত হওয়ার সুযোগ সৃষ্টির মাধ্যমে সামগ্রিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষণ প্রক্রিয়ার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত করে ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেয়া। ফ্রিল্যান্সিং, তথ্য প্রযুক্তি, সফট স্কিলস ও কর্মসংস্থানের ক্ষেত্রে প্রয়োজনীয় বিদেশি ভাষা শিক্ষা বিষয়ক বাস্তবমুখী ঐচ্ছিক কোর্স চালুর মাধ্যমে শিক্ষার্থীদের চাকরি ও পেশাগত জীবনে উপযোগী করে তোলা। ডাকসু নির্বাচনে ইশতেহার ঘোষণা করছে ছাত্রদল সমর্থিত প্যানেল, সরাসরি যুক্ত ছিলাম সেখানে। বর্ষাকাল শেষ হলেও এখনও কমেনি বৃষ্টি, এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। এদিকে পরিসংখ্যান বলছে সেপ্টেম্বর ও অক্টোবরে ডেঙ্গুর ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও বাড়তি সচেতনতার মধ্য দিয়ে নিয়ে আসতে হবে। বিস্তারিত প্রতিবেদনে। দেশে ডেঙ্গু পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ হয়েছিল 2023 সালে। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল 1705 জনের। এদিকে চলতি বছর 26 আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গুতে মারা গেছেন 118 জন। একই সময় আক্রান্ত হয়েছেন 29,514 জন। এবছর জুলাই থেকে আগস্টে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা খুব বেশি বাড়েনি। চলতি মাসে গত মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 8,534 জন আর মারা গেছেন 35 জন। বাংলা বর্ষপঞ্জি অনুসারে বর্ষাকাল শেষ, তবে এখনও বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে আগস্টের শেষেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এতে এডিসের ব্রুটো ইন্ডেক্স আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাই জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোভিড নিয়ন্ত্রণের মতো করে ডেঙ্গুকেও সচেতনতার মধ্যে নিয়ে আসতে হবে, না হলে দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও জটিল হবে। মশার সার্ভেলেন্স, ডেঙ্গু রোগীর সার্ভেলেন্স, আরেকটা হচ্ছে এই যে কীটনাশক সেটা কাজে লাগছে কিনা, নাকি সেটা প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে সেটার সার্ভেলেন্স। এই 3টা সার্ভেলেন্স এক জায়গায় একটা ড্যাশবোর্ডে করে যদি কীটতত্ত্ববিদ, রোগতত্ত্ববিদ, জনস্বাস্থ্যকর্মী, চিকিৎসক, পরিবেশকর্মী এবং জনপ্রতিনিধি তারা ওখান থেকে দেখবে, যেভাবে করোনার সময় কিন্তু দেখেছে। করোনায় সমস্ত তথ্য একটা ড্যাশবোর্ডে জেলা যে ডেপুটি কমিশনার তিনিও দেখতেন, সিভিল সার্জন দেখতেন, পুলিশের এসপি দেখতেন, ঢাকা থেকে প্রধানমন্ত্রী সচিবালয়ের লোকরা দেখতেন, ক্যাবিনেট ডিভিশন দেখতেন। এভাবে তারা নিয়মিত মিটিং করতেন, অন্তত সপ্তাহে একবার। এভাবেই না কোভিড মোকাবেলা করা গেছে। এই উদাহরণ তো আমাদের আছে। তো এটা ডেঙ্গির বেলাও করা সম্ভব। প্রতি বছর ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা বোঝার জন্য স্বাস্থ্য অধিদপ্তর 3টি জরিপ করে: মৌসুম পূর্ববর্তী, মৌসুমকালীন এবং মৌসুম পরবর্তী জরিপ। তবে দেশে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হলেও এখনও স্বাস্থ্য অধিদপ্তর মৌসুম পূর্ববর্তী জরিপ শেষ করেনি। বরং গত বছরের মৌসুম পরবর্তী জরিপকেই তারা এবার মৌসুম পূর্ববর্তী জরিপ হিসেবে চালিয়ে দিচ্ছে। জরিপ তো একবার করা হয়, আমি বলছি প্রতিদিন জরিপ করা। প্রতিদিনের তথ্যটা আমাদের ড্যাশবোর্ডে থাকতে হবে, যে প্রতিদিন মশার ঘনত্ব খবর আসবে, যেভাবে রোগীর খবরটা আসছে। কাজেই এটা তো শুধুমাত্র মানে 3 মাসে একবার করলাম বিষয়টা তা না, প্রতিদিন এই তথ্য সংগ্রহ করতে হবে, যেভাবে আমরা ইনফ্লুয়েঞ্জার তথ্য সংগ্রহ করি। সেটা তো অবশ্যই দরকার, না হলে তো আমি কোথায় রোগ বাড়ছে কোথায় রোগ কমছে সেটা তো আমি জানতে পারবো না। এদিকে মশক নিয়ন্ত্রণে ঢাকার 2 সিটি কর্পোরেশনের দাবি, সঠিক এবং কঠোর পদক্ষেপের কারণে
এখনও নিয়ন্ত্রণে রয়েছে ডেঙ্গু পরিস্থিতি। শম্পা বিশ্বাস, এখন, ঢাকা। ফেনী সদর উপজেলার তেমোহনী এলাকায় 6 বছর বয়সী শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানায় বুধবার সকাল থেকেই নিখোঁজ ছিল শিশুটি। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে বাড়ির পাশের একটি ইটভাটার ট্যাঙ্কির ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত সন্দেহ ইটভাটার এক শ্রমিককে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের তদন্তে কাজ করছে পুলিশ। শেষ করবে এখন ঢাকা, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন, ক্লাস পরীক্ষা বর্জন, জনদুর্ভোগ এড়িয়ে আন্দোলনের ঘোষণা শিক্ষার্থীদের। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু, প্রথম সাক্ষী বাবা মকবুল হোসেন। ডাকসুকে আরও কার্যকর দেখতে চান সাবেক নেতারা, 35 বছর পর ডাকসুর নির্বাচনী তফসিল বিকেলে। জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আজ, সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশ 15 সেপ্টেম্বর। এবং বিদেশি অপারেটর পরিচালিত পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে পণ্য খালাসে ভোগান্তির অভিযোগ, বন্দর ব্যবহারে বিমুখ ব্যবসায়ীরা। শেষ করছে এখন ঢাকা। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/series/ekhon tv।